সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা, কি ভাবছে বিএনপির সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পিঠ বাঁচাতে ইউনূসের উপদেষ্টাদের নতুন কৌশল, আদৌ বাঁচবেন কি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চুক্তি করে ভ্যানিশ ইউনূস, দায় মেটাতে হচ্ছে তারেক সরকারকে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূস জামানার শেষে বদলে যাচ্ছে আইনের শাসন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বঙ্গবন্ধুর ভাষণ বাজানোই মব, বিএনপির আশকারায় রাজাকারদের তাণ্ডব, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, তদারকি সরকার বিদায় নিয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে বিএনপি, তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে পালাবদল ঘটেছে। এই অবস্থায় হাসিনার ফেরা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তদারকি সরকারের সময় বিষয়টা ছিল প্রত্যর্পণ, আর বিএনপি সরকারের আমলে সেটা বদলে হয়েছে প্রত্যাবর্তন। নতুন করে হাসিনাকে নিয়ে আলোচনার কারণ দিল্লির একটি বার্তা এবং বাংলাদেশের একটি বার্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওর সতত্ব যাচাই করেনি। ভাইরাল হওয়া অডিওতে হাসিনাকে বলতে শোনা গিয়েছে তিনি দেশে ফিরছেন। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর হাসিনাকে নিয়ে তারা কি ভাবছে তা নিয়েও আলোচনা চলছে। হাসিনা দেশে ফিরবেন কি জাতীয় রাজনীতিতে যোগদানের জন্য, নাকি কারাগারে যাওয়ার জন্য? এই দুটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তদারকি সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে মামলা দায় হয়। আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে। তদারকি সরকার সেই দণ্ডাদেশ কার্যকর করার ব্যাপারে বদ্ধপরিকর ছিল। সে কারণে পূর্বতন সরকারের তরফে দিল্লির কাছে হাসিনার প্রত্যর্পণের দাবি পেশ করা হয়। একবার নয়, বেশ কয়েকবার। দিল্লি যে ঢাকার দাবি পূরণ করবে না সে বিষয় নিশ্চিত ছিল রাজনৈতিক বিশ্লেষকেরা। কার্যক্ষেত্রে সেটাই হয়েছে। দিল্লির আরও একটি দাবি ছিল নির্বাচন। এই দাবি শুধু দিল্লির নয়, এই দাবি ছিল আন্তর্জাতিক মহলের। বলা হয়েছে সেই দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হন পূর্বতন সরকার প্রধান। যদিও এই নির্বাচন নিয়ে সন্দেহ রয়েছে। বলা হচ্ছে এটা আসলে সাজানো নির্বাচন। কে ক্ষমতায় আসবে তা আগে থেকেই তৈরি করা ছিল। দরকার ছিল একটা সরকারি সিলমোহরের। ভোটের মধ্য দিয়ে সেই সিলমোহরের ব্যবস্থা করে নিয়েছেন পূর্বতন সরকার। ক্ষমতায় পরিবর্তনের পর হাসিনার ঘর ওয়াপসি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে পেরেছেন শর্ত সাপেক্ষে। শর্ত ছিল প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম দায়িত্ব হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সসম্মানে ঘরে ফিরিয়ে আনা। অনেকে বলছে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পুড়তে হবে ফাঁসির দড়ি, কারণ তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন আসামি। অপরাধ একটা নয়, একাধিক। সেই সব অপরাধের অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। অধিকাংশ মামলার রায় হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। সম্প্রতি শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অডিওতে তাকে বলতে শোনা গিয়েছে দেশে তিনি ফিরছেন। তিনি এও বলেন নতুন একটি সরকার বাংলাদেশ শাসন করছেন, দেশবাসী তাদের শাসন দেখুক, তারা বিচার করুক কোন সময়টা ভালো ছিল, হাসিনার আমল না বর্তমান সময়। তখনই তিনি দেশে ফিরবেন বলে অডিও বার্তায় জানিয়েছেন হাসিনা। ফাঁসির আদেশকে তিনি তোয়াক্কা করবেন না। তবে কতদিন এই সরকারের শাসন দেখার জন্য দেশবাসীকে বলেছেন সেটা কিন্তু অস্পষ্ট। হাসিনার এই বক্তব্য থেকে ধরে নেওয়া যেতে পারে দেশে তার দ্রুত ফেরার ব্যাপারে নানা প্রান্ত থেকে যা দাবি করা হচ্ছে সেটা আসলে অপপ্রচার। হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে দেশে ফিরবেন না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বহুবার দেখা গেছে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণেও নাটকীয় পরিবর্তন আসে। বিশেষ করে বিএনপি ক্ষমতায় এলে পুলিশের একাংশ যেন দানবীয় রূপ ধারণ করে, এমন অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও ঘটনার প্রেক্ষাপটে সেই পুরনো বিতর্ক আবারও সামনে চলে এসেছে। সম্প্রতি দীর্ঘ 16.5 বছর পর আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি শুধু চাকরিতেই ফিরছেন না, বরং গত 1.5 দশকের বকেয়া বেতন ভাতাসহ সব সরকারি সুবিধাও ফিরে পাচ্ছেন। এই সিদ্ধান্ত নিয়ে সমাজের বিভিন্ন মহলে তীব্র প্রশ্ন উঠেছে। যে কর্মকর্তার নাম অতীতে একাধিক বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত ছিল তাকে পুনর্বহাল করার নৈতিক ভিত্তি কী?
বিসিএস ১২ ব্যাচের এই কর্মকর্তা বিএনপি জামায়াত জোট সরকারের সময় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০০২ সালের ২৩ জুলাই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামস-আন-নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের ওপর পুলিশের নৃশংস হামলার ঘটনায় তার নাম প্রধান অভিযুক্তদের তালিকায় উঠে আসে। সেই ঘটনার স্মৃতি এখনও দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনী সংহিতার ঘটনায় জোড়া খুনের মামলায়ও তাকে আসামি করা হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে বরখাস্ত করা হয়, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বিশেষ আদেশে সেই বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত শুধু একজন কর্মকর্তার পুনর্বহাল নয়, বরং অতীতের বিতর্কিত পুলিশি সংস্কৃতিকে আবারও বৈধতা দেওয়ার শঙ্কা তৈরি করছে। এদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে ঘিরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে ক্যাম্পাসের কিছু অংশ উগ্রপন্থী গোষ্ঠীর প্রভাব বলয়ে পড়ে মব জাস্টিসের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। সম্প্রতি ভোর রাতে সেহরি খেতে বসা পাভেল নামে এক যুবককে একদল উগ্রপন্থী তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পোস্ট করেছিলেন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার শরীরের ক্ষতচিহ্নগুলো ক্যাম্পাসে আদর্শিক প্রতিহিংসার ভয়াবহ চিত্রই তুলে ধরেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর তাকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তারেককে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবে। এই চুক্তি আমাদের দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন। এই শুভেচ্ছা বার্তা একাধিক বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তিটি জাতীয় নির্বাচনের ঠিক আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে সই হওয়ায় বিষয়টি ঘিরে নানা সমালোচনা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, নির্বাচনের কয়েকদিন আগে এই চুক্তি স্বাক্ষর কেন করতে হল? যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল ৯ মাস ধরে, কিন্তু গোপনীয়তার শর্তের কারণে তখন এর বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ। এখন চুক্তি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২রা এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছিল। ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে শুল্কের হার বাড়িয়ে এক ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করেছিল। চুক্তি ছিল মার্কিন শিল্পকে রক্ষা করতে হবে, আমদানি কমাতে হবে, অন্য দেশগুলির সঙ্গে কঠিন দর কষাকষি করতে হবে। কিন্তু ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত রায় দিল এই শুল্ক অবৈধ। অর্থাৎ যে আইনের দোহাই দিয়ে শুল্ক আরোপ করা হয়েছিল সেই আইনে প্রেসিডেন্ট ট্রাম্পের আসলে এত ক্ষমতাই নেই। এ এক কথায় বলেন গেল, ট্রাম্পের শুল্কনীতি কি আইনের ভিত্তিতেই খারিজ হয়ে গেল? এখানেই প্রশ্নের জন্ম। এ রায়ের পর থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, মার্কিন শুল্কনীতি অনিশ্চয়তার মধ্যে পড়ছে। বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় আমেরিকার সর্বোচ্চ আদালতে। সেই মামলায় রায় ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্বজুড়ে অনেক দেশ অপেক্ষার কৌশল নেয়, কিন্তু বাংলাদেশ তখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল, কারণ নির্বাচন ছিল সামনে। তাই পূর্বতন সরকার দ্রুত চুক্তিতে সই করতে উদ্গ্রীব হয়ে ওঠে। বাংলাদেশের নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, আর ১০ দিন পর ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট সেই শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে দেয়। এর অর্থ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি করে সেই ভিত্তিটাই ভেঙে পড়ল। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষে বাংলাদেশের আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জননিরাপত্তা নিয়ে ব্যাপক বিতর্ক ও প্রশ্ন উঠেছে। সমালোচনা রয়েছে যে এই সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিচার বহির্ভূত ব্যবস্থা এবং গণমাধ্যম কর্মীদের ওপর হয়রানি বেড়েছিল, যা আইনের শাসনের মূলনীতিকে বাধাগ্রস্ত করেছে। তিনি ক্ষমতায় থাকাকালীন একের পর এক কার্যকলাপ করেছেন। নিজের হাতে ছিল ক্ষমতা। সবকিছু ঘটনা ঘটে যাবার পর অন্যায় দেখার পরও তিনি নীরব ছিলেন। যারা দোষী তারা ইউনূসের আমলে শাস্তি পেতেন না, খোলা ময়দানে রীতিমতো ঘুরে বেড়াতেন। যে সরকারে থাকে পুলিশের নিয়ন্ত্রণাধীন থাকে তার ওপরে। ইউনূস থাকাকালীনও সেই একই ছবি দেখা যায়।
পুলিশ, বিচার ব্যবস্থা সবকিছুই নিজেই কন্ট্রোলে রাখতেন। যাওয়ার আগে পর্যন্ত তিনি যা যা পেরেছেন সব করে গেছেন। ড ইউনূসের ৯ মাসে ৯টি সুবিধা, একে দুর্নীতি না দক্ষতা বলা যায়, সে নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। গত ৯ মাসে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে যে নাটকীয় এবং অস্বচ্ছ পরিবর্তন ঘটেছে তা নিঃসন্দেহে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। গণতান্ত্রিক শাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতার যে স্বপ্ন জাতি দেখেছিল, বাস্তবে তা রূপ নিয়েছে একটি সুপরিকল্পিত দখল প্রক্রিয়ায়। পর্দার আড়ালে কেউ কেউ রাষ্ট্রযন্ত্রের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, যার অন্যতম রূপকার ড মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক মহলে একাধিক নাম শোনা যায়, যেমন আসিফ, মাহফুজ, নাহিদ, সার্জিস, হাসনাত, যেন সকল অনিয়ম ও অশুভ পরিকল্পনার দায়ভার তাদের কাঁধেই বর্তায়। কিন্তু প্রকৃত সত্য হল এরা কেবল পুতুল মাত্র। আসল চালক, মূল দিকনির্দেশক আর সুবিধাভোগী ব্যক্তি হলেন ড ইউনূস স্বয়ং। ইউনূসের ক্ষমতায় থাকার সময়ে হত্যাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। তারপর তিনি কারাগারে ছিলেন। অবশেষে ইউনূসের জামানা শেষ হতে হতে তিনি পেলেন জামিন। হত্যাসহ বিভিন্ন অভিযোগে 4টি মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে স্থায়ী জামিন দেয় হাইকোর্ট। রবিবার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ খায়রুল হকের 4টি পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেওয়া হয়। তবে জামিন হলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে তাকে একটি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে। গত বছরের 26 অক্টোবর করা জামিন আবেদনের পর অন্য একটি বেঞ্চ এসব রুল জারি করে রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছিল কেন খায়রুল হককে এসব মামলায় জামিন দেওয়া হবে না। শুনানির সময়ে অন্য আইনজীবীরা সওয়াল করেন জামিনের জন্য। তারা বলেন, প্রায় 80 বছর বয়সী বিচারপতি খায়রুল হক হৃদরোগ ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন এবং দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্তে তেমন অগ্রগতি নেই এবং এই পরিস্থিতিতে তাকে জামিন দেওয়া যেতে পারে বলে আইনজীবীরা হাইকোর্টকে বলেন। জাহিরুল ইসলাম সুমন, নাহিদ হাসান সহ আরও অনেকে রাষ্ট্রপক্ষের হয়ে জামিন আবেদনের বিরোধিতা করেন। প্রসঙ্গত, খায়রুল হক 2010 সালের 30 সেপ্টেম্বর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2011 সালের 10 মে এক রায়ে সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে দেন, যার মাধ্যমে 1996 সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল হয়ে যায়। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 1 বছর পর 2025 সালের 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে পুলিশ খায়রুল হককে গ্রেফতার করে। পরে তাকে এসব মামলাতেও গ্রেফতার করা হয়। বর্তমানে সবকটি মামলা বিচারাধীন। এখন দেখার জল কত দূর এগোয়। সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে শনিবার রাতে 7 মার্চ এক দলের মব হামলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি সহ অন্তত 2 জন মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অনেকের মতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির আশকারা ও পৃষ্ঠপোষকতায় এমন ঘটনা ঘটছে যা বঙ্গবন্ধুর চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে অস্বীকার করে। ওই দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানো হয়। পুলিশ হস্তক্ষেপ করে সাউন্ড সিস্টেম জব্দ করে এবং 2 জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। আটককৃতদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 সেশন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ। পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থে এবং পাবলিক স্থানে সাউন্ড ব্যবহারের নিয়ম না মানায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আটকের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি ও ডাকসু ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ফেসবুকে পোস্ট দিয়ে রাত 9:30টার দিকে শাহবাগ থানার সামনে রিকশায় মাইক লাগিয়ে 7 মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি চলাকালে নব রাজাকার, ছাত্রশক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলন সংশ্লিষ্ট নেতাকর্মী বলে অভিযোগ বাধা দেয়। এতে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতি, ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। শেখ তাসনিম আফরোজ ইমি সহ 2 জনকে মারধর করা হয়। পরে ওই দলের নেতাকর্মীরা তাদের টেনে হিঁচড়ে থানার ভেতরে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাউন্ড বক্স জব্দ করে। রাত 11টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটককৃতদের নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর অনেকে অভিযোগ করেছেন যে বর্তমান পরিস্থিতিতে বিএনপি ও তার মিত্রদের আশকারায় এমন মব সৃষ্টি করা হচ্ছে। 7 মার্চের ভাষণ বাজানোকে বাধা দেওয়া ও মারধরের ঘটনা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উস্কানিতে ঘটেছে বলে দাবি উঠেছে। এটি বঙ্গবন্ধুর চেতনাকে দমনের অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনা 7 মার্চের ঐতিহাসিক তাৎপর্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একে একে পিঠ বাঁচাতে মরিয়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক কর্মকর্তা থেকে শুরু করে উপদেষ্টারা।
বাংলাদেশের নির্বাচনের পর ক্ষমতার পালাবদল ঘটেছে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই দেখা যাচ্ছে ইউনূসের সরকারের আমলে যে দুর্নীতি ও চুরির ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে। কোনো কোনো ক্ষেত্রে তদন্ত শুরুও হয়েছে। এরপরই কার্যত দিশাহারা ইউনূসের একাধিক উপদেষ্টা এবং উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। এখন দেখা যাচ্ছে ওই সমস্ত উপদেষ্টারা কার্যত নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিতে শুরু করেছেন। কেউ কেউ তো আবার প্রমাণ দিতে শুরু করেছেন। কেন এমন হচ্ছে? বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি কয়েকদিন আগেই এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে দাবি করেছিলেন, যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তি করা উগ্রবাদী শক্তি যেন মেইনস্ট্রিম না হয় সেটার বিষয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে তিনি দাবি করেছিলেন, নারী সমাজ সেসব কটূক্তি করা উগ্রবাদী শক্তিকে মেইনস্ট্রিম হতে দেয়নি। তার তীর যে জামায়াতে ইসলামীর দিকেই ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। রিজওয়ানা হাসানের এই বক্তব্য সামনে আসার পরই প্রবল ক্ষুব্ধ হন জামায়াতে ইসলামী। তারা রীতিমতো হুঁশিয়ারি দিতে শুরু করেন। এরপরই পাল্টি খান রিজওয়ানা। তার দাবি, পুরো আলোচনায় তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, কারণ সেটি প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক ছিল না। বিরোধী দল অবশ্যই মূলধারার অংশ একথা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আমি কোনো দলকে মেইনস্ট্রিম হতে দিইনি বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেটা কেবলই অপব্যাখ্যা, অবান্তর এবং বৃমভ্রান্তিকর। আমার বক্তব্য ছিল উগ্রবাদী শক্তি বিষয়, কোনো দলের বিষয় আমার কোনো বক্তব্য ছিল না। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বড় দাবি করে বসেছেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তথ্য কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছিল, আর সুযোগ থাকার পরও অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো দৃষ্টান্ত দেখাতে পারেনি। ইফতেখারুজ্জামানের দাবি, হয়তোবা অন্তর্বর্তী সরকারের কোনো কিছু গোপন করার মতো ছিল, যে কারণে পুরো চর্চাটাই ছিল অন্ধকারের মধ্যে। গোপনীয়তার মধ্যে সরকারি সিদ্ধান্ত প্রণীত হতে দেখেছি আমরা। রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান কথা বলেন। অন্যদিকে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক সিদ্ধান্তের তথ্য রাষ্ট্রীয় নথিপত্র ও ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ইফতেখারুজ্জামান। তার দাবি, ভুল বা সঠিক হোক সব তথ্য জানার অধিকার রাষ্ট্রের নাগরিকদের রয়েছে। তথ্য সরিয়ে ফেলা সেটি আইন পরিপন্থী। এটি তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, সময়ের জাতীয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে। ১.৫ বছরে তথ্য কমিশনকে প্রতিষ্ঠিত হতে দেয়নি। অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতি ছিল। ওয়াকিবাহুল মহলীয় মতে এখন একে একে অন্তর্বর্তী সরকারের যাবতীয় কালো কার্যকলাপের খতিয়ান সামনে আসছে, আর ততই দিশাহারা হয়ে পড়ছেন উপদেষ্টারা। মোহাম্মদ ইউনূস কার্যত অন্তরালে চলে গিয়েছেন।